শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বিবিএ প্রথম বর্ষ এবং বিবিএ দ্বিতীয় বর্ষ এর অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট এই উভয় ডিপার্টমেন্টের জন্য একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে প্রিন্সিপালস অফ ফিনান্স। তো সেই সাবজেক্টের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে ক্যাপিটাল বাজেটিং এবং ক্যাপিটাল বাজেটিং টেকনিক্স। যে অধ্যায় হতে প্রতি বছর বোর্ড পরীক্ষায় তো প্রশ্ন হবেই। মূলত এখানে দুইটি অধ্যায় আছে, একটি হচ্ছে ক্যাপিটাল বাজেটিং আর একটি হচ্ছে ক্যাপিটাল বাজেটিং টেকনিক্স। তো এই দুই অধ্যায় হতে সমন্বিত রূপে একটি বোর্ড কোশ্চেন হয় 10 মার্কস। তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে এই ক্যাপিটাল বাজেটিং টেকনিক্সের যাবতীয় সকল বিষয়াবলী। দেখো বন্ধুরা, বর্তমান যুগ হচ্ছে একটি কম্পিটিশনের যুগ। তো এই বর্তমান যুগে একটি ব্যবসায় প্রতিষ্ঠানকে টিকে থাকতে হলে তাকে অবশ্যই অনেক নতুন নতুন আধুনিক প্রযুক্তি তার ব্যবসায় প্রয়োগ করতে হয়। আর এই ব্যবসায় নতুন প্রযুক্তি, নতুন প্রকল্প বিনিয়োগ করার জন্য তাকে তিনটি বিষয়ে বিবেচনা করতে হয়। অর্থাৎ একটি প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর সে তিনটি বিষয় বিবেচনা করে। প্রথমে হচ্ছে বিনিয়োগ, তারপরে হচ্ছে অর্থসংস্থান, আর হচ্ছে লভ্যাংশ। অর্থাৎ সে যদি কোনো প্রকার নতুন মেশিন প্রতিষ্ঠানে বিনিয়োগ করে বা নতুন কোনো পণ্য প্রতিষ্ঠানে প্রচার করে বা তৈরি করে, তো এক্ষেত্রে তাকে প্রথমেই দেখতে হবে যে নতুন পণ্য বা নতুন মেশিন প্রতিষ্ঠানে আনার জন্য তার কাছে পর্যাপ্ত পরিমাণে অর্থ আছে কিনা, যাকে বলা হয় অর্থসংস্থান। এরপরে সে যখন দেখবে যে পর্যাপ্ত পরিমাণে অর্থ আছে, তখন সে নতুন প্রকল্পে টাকা বিনিয়োগ করবে। এবার এসে দেখবে ওই প্রকল্প থেকে সে কতটা বেনিফিট পেতে পারে। এখন দেখো বন্ধুরা, বর্তমানে তো একটি প্রতিষ্ঠানের কাছে অনেক প্রকল্প আছে, অনেক মেশিন রয়েছে, সবগুলোই কিন্তু নিত্য নতুন এবং আধুনিক সুবিধা সম্বলিত। তো এই জন্য তাকে একাধিক প্রকল্পের মধ্য হতে সব থেকে বেস্ট প্রকল্পটি বেছে নিতে হবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারে যে প্রকল্প মানে কি। দেখো বন্ধুরা, অর্থ সম্পদকে মূলধন সম্পদে রূপান্তরিত করার নাম হচ্ছে প্রকল্প। অর্থাৎ মনে করো তুমি একটি মেশিন ক্রয় করেছো তোমার প্রতিষ্ঠানের জন্য। এখন তুমি যে মেশিনটি ক্রয় করেছো তার জন্য তোমার দরকার হয়েছে নগদ টাকা। তো এই যে নগদ টাকা, যার নাম অর্থ সম্পদ, যখন তুমি এই নগদ টাকা দিয়ে ওই মেশিনটি ক্রয় করে তোমার প্রতিষ্ঠানে এনেছো, তখন ওই অর্থ সম্পদ মূলধন সম্পদে রূপান্তরিত হয়েছে। তো একে বলা হয় প্রকল্প। তো একটি প্রতিষ্ঠান একাধিক প্রকল্পের মধ্য হতে সব থেকে বেস্ট প্রকল্পটি বেছে নেবে। তো এই জন্য সে যে কোনো প্রকল্পে টাকা বিনিয়োগ করার পূর্বে সে কত টাকা বিনিয়োগ করবে এবং সে ওই প্রকল্প থেকে আগামীতে কি কি টাকা আয় করতে পারে বা তার ইনকাম কেমন হবে, এই সব বিষয় নিয়ে একটি বাজেটিং করে। তো এর নাম হচ্ছে ক্যাপিটাল বাজেটিং। অর্থাৎ খুব সহজে বলতে গেলে অর্থ বিনিয়োগ করে মুনাফা অর্জন করার প্ল্যান বা পরিকল্পনাকে বলা হয় ক্যাপিটাল বাজেটিং। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু মূলত বাজেটিং করতে হবে। এখানে বর্তমানে কোনো বিষয় না, আমাকে দেখতে হবে যে আগামীতে যদি আমি এই প্রকল্পে টাকা বিনিয়োগ করি বা হতে পারে কোনো মেশিন ক্রয় করি, নতুন মেশিন বা নতুন কোনো পণ্য আমি বাজারে প্রচার করি, তো এই ক্ষেত্রে আমার কত টাকা ব্যয় হবে এবং ওই মেশিন ক্রয় করার ফলে বা ওই নতুন পণ্য বাজারে ছাড়ার ফলে আমার কি পরিমাণ আয় হচ্ছে, এই সকল বিষয়টাকে বিবেচনা করতে হবে। তো এই জন্য একটি প্রতিষ্ঠানকে প্রথম দেখতে হবে যে সে যে প্রকল্পে টাকা ব্যয় করতে চায় সেই প্রকল্পে তার কত টাকা ব্যয় হবে, তাকে বর্তমানে কত টাকা ব্যয় করতে হবে, যার নাম ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। তো আমি লিখলাম নেট ক্যাশ আউটলে, অর্থাৎ তাকে বর্তমানে কত টাকা ব্যয় করতে হবে, বা ক্যাশ আউটফ্লো, অর্থাৎ বর্তমানে তার অর্থের কতটা ঘটবে বহিগমন।
এখন দেখো, যদি সে একটি মেশিন ক্রয় করে তবে তার কি হবে? পারচেজ কস্ট অফ মেশিন, ওই মেশিনের ক্রয় মূল্য। বা যদি সে অন্য কোনো প্রকল্পে টাকা বিনিয়োগ করে তবে কি হবে? ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। অর্থাৎ সে প্রথমে যে টাকাটি ব্যয় করবে ওই প্রকল্পের জন্য তার নাম হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। এখন যদি সে একটি মেশিন ক্রয় করে তবে কিন্তু অবশ্যই ওই মেশিনটি স্থাপন করতে তার একটি ব্যয় হবে, যার নাম ইনস্টলেশন কস্ট বা সংস্থাপন ব্যয়। আর যদি সে এমনি কোনো প্রকল্পে টাকা ব্যয় করে সেক্ষেত্রে হতে পারে ইম্পোর্ট ডিউটি খরচ, ফ্রাইট চার্জ খরচ ইত্যাদি অনেক খরচ হতে পারে, যা এর সঙ্গে যোগ হবে। এখন দেখো বন্ধুরা, যদি এটি মেশিন হয় তবে এই যে মেশিনের ক্রয় মূল্য আর এই যে সংস্থাপন ব্যয় বা ইনস্টলেশন কস্ট, এই খরচ দুটি যোগ হওয়ার পরে সে যে টাকাটি খরচ করেছে এই টাকার উপরে কিন্তু সে ধার্য করবে অবচয়, অর্থাৎ এটি হচ্ছে তার কস্ট ফর ডেপ্রিসিয়েশন। অর্থাৎ মেশিনের ক্রয় মূল্য আর সংস্থাপন ব্যয় এই দুটি যোগ হওয়ার পর কিন্তু তার বের হবে অবচয় ধার্য করার মূল্যটি। এবার দেখো বন্ধুরা, যদি সে মেশিন ক্রয় করে তো হতে পারে তার প্রতিষ্ঠানে পূর্ব থেকে একটি মেশিন ছিল, তো এখন যখন সে সেখানে একটি নতুন মেশিন প্রতিস্থাপন করবে তখন কিন্তু সে অবশ্যই পূর্বের সেই মেশিনটিকে বিক্রয় করবে। আর যখন সে সেই তার পুরাতন মেশিনটি বিক্রয় করবে তখন কিন্তু অবশ্যই তার সেই পুরাতন মেশিন থেকে কিছু টাকা আয় হবে, যা তার বর্তমান মেশিনের খরচকে কমিয়ে দিবে। তো এই জন্য আমি লিখলাম লেস সেলস অফ ওল্ড মেশিন, অর্থাৎ পুরাতন মেশিন বিক্রয় থেকে আয়। এর ফলে তার নতুন মেশিনের খরচ এর কিছু অংশ বেঁচে যাবে বা তার রিকভার হবে। বা সেলভেজ ভ্যালু, ভগ্নাবশেষ মূল্য বাদ দিলাম। এখন দেখো বন্ধুরা, কোন প্রকল্পকে যদি আমাকে আগামীতে চালু রাখতে হয় বা যদি কোনো মেশিনকে আমাকে আগামীতে চালু রাখতে হয় তবে কিন্তু অবশ্যই ওই মেশিন বা প্রকল্পের পিছনে প্রতি বছর কিছু টাকা বিনিয়োগ করতে হয়। অর্থাৎ ওই প্রকল্পটিকে চালু রাখার জন্য আমার দরকার কার্যকরী মূলধন বা ওয়ার্কিং ক্যাপিটাল। তো এর সঙ্গে যোগ হবে ওয়ার্কিং ক্যাপিটাল। এই সবগুলি যোগ বিয়োগ করার পরে আমি পেয়ে যাব এনসিও, অর্থাৎ নেট ক্যাশ আউটলে। এটি হচ্ছে এই প্রতিষ্ঠানে ওই প্রকল্পে বিনিয়োগকৃত এক্সাক্ট টাকা। দেখো বন্ধুরা, যদি প্রশ্নপত্রে সরাসরি দেয়া থাকে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট এই টাকাটি, তাহলে তুমি দেখবা যে সেখানে কোনো প্রকার সংস্থাপন খরচ বা ইম্পোর্ট ডিউটি বা সেলভেজ ভ্যালু বা ওয়ার্কিং ক্যাপিটাল আছে কিনা, থাকলে তুমি যোগ করে বের করবা এনসিও। আর যখন তুমি দেখবা যে এগুলো কোনো কিছু নেই তখন এখানে যে টাকাটি থাকবে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বা এনসিও বা ক্যাশ আউটফ্লো, তুমি এই টাকাটিকে সরাসরি অঙ্কে প্রয়োগ করবা। এটি হচ্ছে আমার ওই প্রজেক্টে বা প্রকল্পে বিনিয়োগকৃত টাকা। এখন আমি দেখব যে ওই প্রকল্প থেকে আমার প্রতি বছরে কি পরিমাণ আয় হবে। দেখো বন্ধুরা, আয় হতে পারে দুইটি ভাবে। একটি হচ্ছে ধরো একটি প্রকল্প আগামী 5 বছর চলবে, তো প্রতি বছরে আমি একই পরিমাণ টাকা আয় করতে পারি, অথবা আমি প্রতি বছরে ভিন্ন ভিন্ন টাকা আয় করতে পারি। তো যখন আয় হবে তখন কিন্তু অবশ্যই আমার কিছু ব্যয় করতে হবে, অপারেটিং খরচ, নন অপারেটিং খরচ, ডাইরেক্ট খরচ, ইনডাইরেক্ট খরচ ইত্যাদি আমাকে অনেক প্রকারেরই খরচ করতে হবে। তো এই জন্য আমি দেখব যে আমার আগামীতে ওই প্রকল্প থেকে কত টাকা আয় হচ্ছে। তাই লিখলাম ক্যাশ ইনফ্লো, অর্থের আগমন। প্রথমে সেলস অর সার্ভিস রেভিনিউ, অর্থাৎ আমার কত টাকা আয় হচ্ছে। আমি এখান থেকে বাদ দিব অপারেটিং এক্সপেন্স, যদি দেয়া থাকে প্রশ্নপত্রে। আমি পেয়ে যাব সিএফবিটি, অর্থাৎ ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স। কারণ এই যে টাকাটা আমি পেলাম ব্যয়কে বাদ দেওয়ার পরে আমাকে এখান থেকে বাদ দিতে হবে ট্যাক্সকে। কারণ আমাকে অবশ্যই যে কোনো আয়ের উপর সরকারকে ট্যাক্স দিতে হবে। তাই লিখলাম সিএফবিটি, ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, ট্যাক্স দেওয়ার পূর্বের আমার আয়। এবারে আমি এখান থেকে বাদ দিব ডেপ্রিসিয়েশন, অবচয়। যদিও অবচয়ের ফলে কোনো প্রকার নগদ টাকা কমে না, কারণ অবচয় হচ্ছে একটি নন ক্যাশ আইটেম,
বা এক্সপেন্স, তথাপি আমাকে অপচয়কে বাদ দিতে হবে, কারণ অপচয়ের ফলে সম্পত্তির মূল্য হ্রাস পায়। এবারে অপচয় বাদ দেওয়ার পরে আমি পেয়ে যাব ইবিটি, অর্থাৎ আর্নিং বিফোর ট্যাক্স, ট্যাক্স দেওয়ার পূর্বের আয়। এবারে আমি এই টাকার উপরে বাদ দিব ট্যাক্স রেট। আমি এখান থেকে ট্যাক্স রেট ধার্য করব, করার পর আমি ট্যাক্সকে বাদ দিব। ট্যাক্সকে বাদ দেওয়ার পরে আমি পেয়ে যাব ইএটি, আর্নিং আফটার ট্যাক্স। এবার দেখো বন্ধুরা, আমি তো এইখানে একটি আইটেম বাদ দিয়েছিলাম যা আমার নগদ টাকা কমায়নি, তথাপি আমি সেটিকে বাদ দিয়েছিলাম, যার নাম ডেপ্রিসিয়েশন। এখন আমি সেটিকে যোগ করে দিব, অর্থাৎ প্লাস ডেপ্রিসিয়েশন। আমি যখন যোগ করব ইএটির সঙ্গে ডেপ্রিসিয়েশন, আমি তখন পেয়ে যাব সিএফএটি, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। তো দেখো বন্ধুরা, এই কিন্তু আমার মূল ইনকাম, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। এবার একটি প্রশ্ন হতে পারে যে আমি কেন এইখানে একবার অপচয়কে বাদ দিলাম আবার পুনরায় অপচয়কে যোগ করলাম। দেখো বন্ধুরা, ধরো তুমি ইনকাম করেছো 10,000 টাকা, এবারে ধরো তোমাকে ট্যাক্স দিতে হবে 40%। যদি তুমি এই টাকার উপরে ট্যাক্স ধার্য করো তবে তোমার ট্যাক্স চলে আসে 4,000 টাকা। তুমি কিন্তু এখানে আর অপচয়কে বাদ দিলা না। ধরো তোমার অপচয় হচ্ছে 2,000 টাকা। দেখো বন্ধুরা, তোমার এখন ট্যাক্স দিতে হবে 4,000 টাকা, কারণ তুমি এখানে অপচয়কে বাদ দাওনি। কিন্তু যদি আমি আমার আয় থেকে প্রথমেই অপচয়কে বাদ দেই, আমার অপচয় হচ্ছে 2,000 টাকা, বাদ দিলাম, তবে আমার থাকে এখানে নেট ইনকাম, এক্সাক্ট ইনকাম থাকে 8,000 টাকা। আমি সরকারকে এই টাকার উপরে ট্যাক্স দিব, অর্থাৎ 8,000 গুণ 40%, আমার চলে আসে 3,200 টাকা। দেখো বন্ধুরা, যদি তুমি এখানে অপচয়কে বাদ না দাও তবে তোমার এখানে সরকারকে দিতে হবে 4,000 টাকা, আর যখন তুমি অপচয়কে বাদ দিবা তখন তোমায় দিতে হবে 3,200 টাকা। যদিও অপচয়ের ফলে তোমার নগদ কোনো টাকা কমেনি, কিন্তু তোমার সম্পত্তির মূল্য কমে গেছে, সেহেতু তোমার অবশ্যই উচিত অপচয়কে বাদ দিয়ে ট্যাক্স ধার্য করা। তো এই জন্য আমি প্রথমে অপচয়কে বাদ দিব, তারপরে আমি ধরবো ট্যাক্স, এরপরে আমি আবার অপচয়কে পুনরায় যোগ করে দিব, কারণ এই যে টাকাটি অপচয়ের সেটি কিন্তু নগদ কমেনি। এবার দেখো বন্ধুরা, যদি প্রতি বছর একই পরিমাণ টাকা হয় তবে তো কোনো সমস্যা হবে না, কিন্তু ম্যাক্সিমাম টাইম প্রশ্নপত্রে দেয়া থাকে 4 থেকে 5 বছর, যেখানে প্রতি বছরে ভিন্ন ভিন্ন টাকা আয় হয়, অর্থাৎ প্রতি বছর একই পরিমাণ টাকা আয় হয় না। তো এই ক্ষেত্রে তোমাকে একটি শখ করতে হবে এই সিএফএটি বের করার জন্য। যখন তুমি দেখবা প্রশ্নপত্রে সরাসরি দেয়া আছে সিএফএটি, তখন তোমায় এগুলি করতে হবে না, কিন্তু ম্যাক্সিমাম টাইম প্রশ্নপত্রে দেয়া থাকে সিএফবিটি। অথবা যখন তুমি দেখবা যে প্রশ্নপত্রে দেয়া আছে ট্যাক্স রেট, তখন তুমি থাকবা নিশ্চিত যে ওখানে ওখানে ট্যাক্স বাদ দেওয়া হয়নি, তখন তোমাকে লিখতে হবে ওই টাকাটিকে সিএফবিটি। এরপরে তোমাকে প্রশ্নপত্রে যে বলা থাকবে অপচয়ের কথা, তোমার সেটি বের করে অপচয়কে বাদ দিয়ে ট্যাক্স বাদ দিয়ে বের করতে হবে সিএফএটি। এটি হচ্ছে তোমার মূল লক্ষ্য, সিএফএটি। এখন দেখো বন্ধুরা, এই যে তালিকাটি, এটিকে আমি একটি ছকের মাধ্যমে প্রকাশ করব। প্রথম লিখব ইয়ার, আমার প্রশ্নপত্রে এই প্রকল্পের জন্য যতগুলো ইয়ার দেয়া থাকবে। এবারে হচ্ছে সিএফবিটি, এই সিএফবিটি, কারণ ম্যাক্সিমাম টাইমই দেয়া থাকে সিএফবিটি, এই অপারেটিং খরচ বাদ দেয়া থাকে অলরেডি, এটি আর বাদ দেওয়া লাগে না ম্যাক্সিমাম টাইম। এবারে হচ্ছে ডেপ্রিসিয়েশন লিখবো আমি 2 নাম্বার কলামে। এবারে লিখবো ইবিটি, আমি যখন এই যে সিএফবিটি থেকে বাদ দিব ডেপ্রিসিয়েশন, আমি পেয়ে যাব ইবিটি। দেখো বন্ধুরা, আমি এর নাম দিলাম 1, এর নাম 2, আমি যখন এই 1 থেকে 2 বাদ দিব আমি পেয়ে যাব 3 নাম্বারের ইবিটি। এবারে ট্যাক্স 1 2 3 4 নাম্বারের ট্যাক্স। দেখো বন্ধুরা, আমি যখন এই 3 এর ইবিটির উপরে, এই 3 এর যে ইবিটি এর উপরে ধার্য করব ট্যাক্স রেট, আমি তখন পেয়ে যাব ট্যাক্সের টাকাটি,
অর্থাৎ 4 হবে 3 গুণ ট্যাক্স রেট, 3 গুণ ট্যাক্স রেট। এবার হচ্ছে ইএটি, আমি যখন এই যে ইবিটি এখান থেকে বাদ দিব ট্যাক্স, আমি তখন পেয়ে যাব ইএটি, অর্থাৎ 5 হবে 3 থেকে 4 বিয়োগ। এবারে সিএপএটি, দেখো বন্ধুরা এই ইএটির সঙ্গে আমি যোগ করব ডেপ্রিসিয়েশন, আমি তখন পেয়ে যাব সিএপএটি, অর্থাৎ এটি 6 নম্বর কলাম সমান সমান 5 যোগ 2, 5 হচ্ছে আমার ইএটি আর 2 হচ্ছে ডেপ্রিসিয়েশন, আমি যোগ করলে পেয়ে যাব সিএপএটি। এবার দেখো বন্ধুরা ম্যাক্সিমাম টাইম এবং ম্যাক্সিমাম সূত্র করার জন্য আমার এইটুক আবশ্যক হবে। এরপরে যদি প্রশ্নপত্র নেট প্রেজেন্ট ভ্যালু বা আইআরআর এগুলি বের করতে বলে তখন তোমাকে প্রশ্নপত্রে দিয়ে দেবে একটি কস্ট অফ ক্যাপিটাল। তো ওই যে কস্ট অফ ক্যাপিটাল এর জন্য তোমাকে করতে হবে ডিসকাউন্ট ফ্যাক্টর নামে একটি কলাম, তোমাকে বের করতে হবে মূলত এই যে আমার আগামীতে আয়গুলি, এই আয়গুলির বর্তমান মূল্য কত, এটা কিন্তু একটাও বর্তমানের জন্য না, এটা আমি এখন বাজেট করব, আগামীতে এগুলি ঘটবে যদি আমি ওই প্রকল্পে টাকা বিনিয়োগ করি। তো এই যে আয় হবে আমার সিএপএটি ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, এই আয়ের বর্তমান মূল্য কত, তো এই বর্তমান মূল্য বের করার জন্য আমার দরকার হবে ডিসকাউন্ট ফ্যাক্টর, আমাকে প্রশ্নপত্রে দিয়ে দেবে একটি কস্ট অফ ক্যাপিটাল, আমি সেই রেটটি ধার্য করে বের করব ডিসকাউন্ট ফ্যাক্টর। এখন দেখো বন্ধুরা এই যে ডিসকাউন্ট ফ্যাক্টর এটি বের করার নিয়ম কি, 1 ভাগ 1 প্লাস আর পাওয়ার বাই এন, 1 উপরে ভাগ 1 প্লাস, তুমি দেখবা কস্ট অফ ক্যাপিটাল কত দেয়া আছে, হতে পারে 12%, তাহলে হবে 0.12 বা 13%, 0.13, 15%, 0.15। এবারে হচ্ছে পাওয়ার এন, তো এই এন এর জন্য তুমি দেখবা প্রথম বছরে এন হবে 1, দ্বিতীয় বছরে এন হবে 2, তৃতীয় বছরে এন হবে 3। তুমি এইভাবে এই প্রতিটি ডিসকাউন্ট ফ্যাক্টরের মান বের করবা, তুমি দশমিকের পরে নিবা 4টা অঙ্ক, আমি কিন্তু এই বিষয়ে অঙ্কের মাধ্যমে দেখাবো। এবারে তুমি এই যে সিএপএটি এর সঙ্গে গুণ করবা ডিসকাউন্ট ফ্যাক্টর, তখন তুমি পেয়ে যাবা প্রেজেন্ট ভ্যালু, এই টাকাটির বর্তমান মূল্য বা প্রেজেন্ট ভ্যালু। এখন দেখো এখানে কিন্তু হতে পারে 4 থেকে 5টা বছর, তাহলে তুমি এমন লিখবা যে প্রথম বছর, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার, তুমি এই প্রতিটি বছরের জন্য এইরকম করবা। যদি প্রতি বছরে একই পরিমাণ টাকা আয় না হয় সেক্ষেত্রে এমন হবে, আর যখন তুমি দেখবা যে প্রতি বছর একই পরিমাণ টাকা আয় হচ্ছে তখন তোমাকে আর এতগুলি সারি করতে হবে না। আর দেখো বন্ধুরা যখন তুমি দেখবা যে প্রশ্নপত্রে দেয়া আছে ওয়ার্কিং ক্যাপিটাল আর সেলভেজ ভ্যালু, তখন তুমি এই দুটিকে যোগ করবা, সেলভেজ ভ্যালু আর ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করে তুমি টাকাটিকে লিখবা এই সিএপএটির কলামে, তোমাকে আর এগুলি করতে হবে না, তার জন্য যা থাক সেলভেজ ভ্যালু বা ওয়ার্কিং ক্যাপিটাল তোমাকে কিন্তু দুটোকে এখানে অন্তর্ভুক্ত করতে হবে। যখন তুমি দেখবা শুধু আছে সেলভেজ ভ্যালু, তুমি শুধুমাত্র সেলভেজ ভ্যালুকেই নিবা, আর যখন তুমি দেখবা যে শুধু আছে ওয়ার্কিং ক্যাপিটাল তখন তুমি সেটিকে নিবা, আর যখন তুমি দেখবা যে দুটোই আছে তুমি দুটোই যোগ করে নিবা। তো দেখো বন্ধুরা এই হচ্ছে আমার এই অঙ্কের মূল কাঠামো। আমরা এখন দেখব অঙ্কগুলির সমাধান করার সূত্রাবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো আমি দেখলাম যে আমার প্রকল্প শুরু করতে কত টাকা ব্যয় হবে, যার নাম ছিল নেট ক্যাশ আউটলে। তারপর আমি দেখলাম আমার ওই প্রকল্প থেকে প্রতি বছরে কত টাকা আয় হবে, যার নাম ছিল সিএফএটি ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, অথবা তার নাম আরেকটি আছে সেটি হচ্ছে এনসিবি নেট ক্যাশ বেনিফিট। তো এবার আমরা দেখব মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টি, সেটি হচ্ছে আমার কাছে তো অনেকগুলি প্রকল্প আসবে, আমার কাছে অনেকগুলি বিকল্প থাকবে, তো সেই সকল বিকল্পের মধ্যে হতে আমি কোন প্রকল্পটিকে চুজ করব বা কোন প্রকল্পে টাকা বিনিয়োগ করা আমার জন্য সব থেকে বেস্ট হবে। তো এইগুলি বিবেচনা করার জন্য কতগুলি টেকনিক্স রয়েছে। তো সেই টেকনিক্সকে ভাগ করা যায় দুইটি ভাগে, একটি হচ্ছে সনাতন পদ্ধতি বা ট্র্যাডিশনাল মেথড, আরেকটি হচ্ছে বাট্টাকরণ পদ্ধতি টাইম বা ডিসকাউন্ট মেথড। এখন দেখো বন্ধুরা সনাতন পদ্ধতি, যার মধ্যে প্রথমে আছে পিবিপি, প্রথমে হচ্ছে
পিবিপি, পেব্যাক পিরিয়ড বা বিনিয়োগের পরিশোধকাল। দেখো বন্ধুরা, এর মানে হচ্ছে এটি যে আমি আমার প্রতিষ্ঠানের এই প্রকল্পের জন্য যত টাকা বিনিয়োগ করলাম সেই টাকাটি আমি কত বছরের মধ্যে ফেরত পাবো। অর্থাৎ আমি এই প্রকল্পের জন্য বর্তমানে যত টাকা বিনিয়োগ করছি সেই টাকা আমি আগামীতে এক্সাক্ট কত বছরের মধ্যে ওই প্রকল্প থেকে ফেরত পাবো, তার নাম হচ্ছে পিবিপি, অর্থাৎ সেই সময়ের নাম হচ্ছে পিবিপি। এখন এইখানে একটি বিষয় আছে, যদি প্রতি বছরে একই পরিমাণ টাকা পাওয়া যায় তখন আমার সূত্র হবে এনসিও, নেট ক্যাশ আউটলে। আমি কত টাকা বিনিয়োগ করলাম আমি সেই টাকাটিকে ভাগ দিব সিএফএটি দ্বারা, অর্থাৎ আমি কত টাকা আয় করব, বা এনসিবি, নেট ক্যাশ বেনিফিট বা সিএফএটি। আর যদি প্রতি বছরে ভিন্ন পরিমাণ টাকা পাওয়া যায়, যদি প্রতি বছরে একই পরিমাণ টাকা আয় না হয় তখন আমার সূত্র হবে এ, যার মানে হচ্ছে কতটা বছর আমার এক্সাক্ট সম্পূর্ণ লাগবেই ওই টাকা ফেরত পেতে, প্লাস আমায় দেখতে হবে যে আর কত টাকা বাকি আছে, এনসিও মাইনাস সি। এই সি মানে হচ্ছে আমার যতটা বছর লেগেছে এক্সাক্ট সেই বছরে আমি কত টাকা আয় করতে পেরেছি, সেটি হচ্ছে সি। আমি যখন বাদ দিব এনসিও থেকে সি আমি তখন পেয়ে যাব বাকি আর কয় টাকা আছে। আমি সেই টাকাটিকে ভাগ দিব এর পরবর্তী বছর দ্বারা, যার নাম ডি। দেখো বন্ধুরা, তোমাদেরকে এই সূত্র মুখস্থ রাখার কোনো প্রয়োজনীয়তা নেই। আমি যখন অঙ্ক করাবো আমি তোমাকে দেখাবো যে তুমি কি রূপে অঙ্কের মাধ্যমে সূত্র তৈরি করবা, করে সমাধান করবা। তোমার কোনো প্রয়োজন নেই এই সূত্র মনে রাখার। আমি এই বিষয়ে একটি সম্পূর্ণ ক্লাস দেব, এই যে পেব্যাক পিরিয়ড, আমি এই নিয়ে একটি বিস্তারিত ক্লাস করব ক্লাস নং 2 তে। আমি এটি বিলিভ করি যে যদি তুমি সেই ক্লাসটি দেখো, অর্থাৎ যদি তুমি নেক্সট ক্লাস নং 2 দেখো, তবে তুমি এই সূত্র ছাড়াই এর সমাধান করতে পারবা। এখন দেখো বন্ধুরা, আমরা এখান থেকে জানতে পারলাম যে এক্সাক্ট কত সময়ের মধ্যে আমি এই টাকাটি ফেরত পাচ্ছি, সেই সময়টা পাচ্ছি, কিন্তু আমি কিন্তু আমার আয়ের কোনো হার পাচ্ছি না বা মুনাফার হার পাচ্ছি না। তো আমার প্রকল্পের মুনাফার হার বের করার জন্য আমাকে দেখতে হবে আরেকটি সূত্র বা আরেকটি কৌশল বা টেকনিক্স, পিবিআর, পেব্যাক রিসিপ্রোকাল। তুমি জাস্ট এটিকে বিপরীত করে দাও। এখানে উপরে আছে এনসিও, তুমি এখানে নিচে নাও এনসিও কে, আর উপরে নাও এনসিবি বা সিএফএটি, ভাগ দাও এনসিও দ্বারা, যেহেতু হার বের হবে গুণ দিবা 100। অথবা যখন তুমি 1 কে ভাগ দিবা পিবিপি দ্বারা, যদি তুমি এখানে পেব্যাক পিরিয়ড বের করো তবে তুমি 1 কে ভাগ দিবা এখানকার সেই বছর দ্বারা, কারণ এখানে কিন্তু মূলত বছর বের হবে। যখন তুমি 1 কে ভাগ দিবা সেই পেব্যাক পিরিয়ডের বছর দ্বারা আর গুণ দিবা 100, তখন তুমি পেয়ে যাবা পেব্যাক রিসিপ্রোকাল। দেখো বন্ধুরা, আমি পেয়ে গেলাম সময়, কত সময়ের মধ্যে আমার টাকাটি ফিরে আসবে, আর আমি পেয়ে গেলাম মুনাফার হার। এখন আমি দেখবো যে আমার আয় বিনিয়োগের কত পার্সেন্ট, অর্থাৎ আমি যে আয়টি করব সেই আয়টি বিনিয়োগের কত পার্সেন্ট, আমি যখন বিনিয়োগ করলাম সেই বিনিয়োগের কত পার্সেন্ট। তো এই ক্ষেত্রে দুটি বিকল্প আছে, একটি হচ্ছে অ্যাকচুয়াল বিনিয়োগ, অর্থাৎ আমার মোট কত আছে এনসিও বা নেট ক্যাশ আউটলে, আর একটি হচ্ছে গড় বিনিয়োগ বা এভারেজ ইনভেস্টমেন্ট। তো আমি প্রথমেই দেখব এভারেজ ইনভেস্টমেন্ট, অর্থাৎ এআরআর, অর্থাৎ এভারেজ রেট অফ রিটার্ন। তো যেহেতু এটি হচ্ছে আমার এভারেজ ইনভেস্টমেন্টের উপর বেস করে, সেহেতু আমি এখানে প্রথম দেখব আমার আয় কত আছে, অর্থাৎ গড় আয় কত আছে, এভারেজ ইএটি। দেখো বন্ধুরা, এখানে একটি বিষয় আছে, আমার এই পিবিপি আর পিবিআর এই দুটি করার জন্য দরকার হবে সিএফএটি, আর এই যে এআরআর আর নেক্সট আরওআই, এই দুটির জন্য আমার দরকার হবে ইএটি, অর্থাৎ ট্যাক্সকে বাদ দেওয়ার পরে আমি যে টাকাটি পেয়েছিলাম ইএটি সেটিকে। আর এখানে দরকার ছিল ট্যাক্সকে বাদ দেওয়ার পরে আমি পেয়েছিলাম ইএটি, সেই যে ইএটি আমি তার সঙ্গে যোগ করেছিলাম ডেপ্রিসিয়েশন, তারপর আমি পেয়েছিলাম সিএফএটি, যার দরকার ছিল এইখানে। আর এইখানে আমার দরকার হবে ইএটি, অবচয়কে যোগ করার আগে যে টাকাটি পেয়েছি
ট্যাক্সকে বাদ দেওয়ার পরেই সে ইএটি। এবারে এভারেজ ইএটি, আমি সকল ইএটিকে যোগ করব, তারপর আমি ভাগ দিব আমার কতগুলি বছর আছে। আমি এখানে লিখলাম এভারেজ ইএটি সমান সমান টোটাল ইএটি, আমি যতগুলি বছর আছে সেই প্রতিটা বছরে মোট কত টাকা হয়েছে ইএটি সব যোগ করে বের করব, ভাগ দিব নাম্বার অফ ইয়ার দ্বারা। যদি প্রশ্নপত্রে দেয়া থাকে 5 বছর, ভাগ দিব 5 দ্বারা, পেয়ে যাব এভারেজ ইএটি। এবারে হচ্ছে এভারেজ ইনভেস্টমেন্ট, গড় বিনিয়োগ। সূত্র হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল প্লাস আমি দেখব আইসিও, দ্যাট মিন্স ইনিশিয়াল ক্যাশ আউটলে। আমি প্রথমে এক্সাক্ট কত টাকা বিনিয়োগ করেছি, কার্যকরী মূলধন বাদে, সেলভেজ ভ্যালু বাদে, আমি অ্যাকচুয়ালি প্রথমে কয় টাকা বিনিয়োগ করেছি, যার সঙ্গে আমি যোগ করব সেলভেজ ভ্যালু, ভাগ দিব 2 দ্বারা। এটি হচ্ছে আমার এভারেজ ইনভেস্টমেন্ট। এই হচ্ছে আমার এভারেজ রেট অফ রিটার্ন। আমি এখন দেখব আমার অ্যাকচুয়ালি অরিজিনাল বিনিয়োগের উপর কত টাকা হার হচ্ছে, বা আমার আয়ের হার অরিজিনাল বিনিয়োগের কত পার্সেন্ট, আরওআই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, অরিজিনাল ইনভেস্টমেন্ট। এখানে ছিল এভারেজ ইনভেস্টমেন্ট, গড় বিনিয়োগ। এবার হচ্ছে আমার অরিজিনাল ইনভেস্টমেন্ট। দেখো বন্ধুরা সবকিছু একই আছে, এখানে হচ্ছে এভারেজ, তাই আমি এখানে নিয়েছিলাম এভারেজ ইনভেস্টমেন্ট, আর এখানে হচ্ছে আমার অরিজিনাল, তাই নিব এভারেজ ইএটি কে ভাগ দিব ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বা অরিজিনাল ইনভেস্টমেন্ট দ্বারা, গুণ দিব 100 দিয়ে, কারণ এটি হচ্ছে মূলত হার। এই হচ্ছে আমার ট্র্যাডিশনাল মেথড বা সনাতন পদ্ধতি। আমি এখন দেখব ডিসকাউন্টেড মেথড। দেখো বন্ধুরা, এনপিভি, নেট প্রেজেন্ট ভ্যালু। আমি তো বলেছিলাম পূর্বে যে আমাকে বের করতে হয় পিভি, অর্থাৎ আমি যে এখন আয়গুলি দেখাচ্ছি সেই আয়ের বর্তমান মূল্য কত, যেহেতু আয়গুলি আগামীতে হবে তো ওই আয়গুলির বর্তমান মূল্য কত। আমি যখন ওই সকল আয়গুলির বর্তমান মূল্য বের করব ডিসকাউন্ট ফ্যাক্টর দ্বারা, এরপরে আমি সেই সকল বর্তমান মূল্যকে বা পিভি কে যোগ করব, আমি পেয়ে যাব টোটাল পিভি। আমি সেখান থেকে বাদ দিব আমি বর্তমানে কত টাকা বিনিয়োগ করতেছি, অর্থাৎ এনসিও। আমি তখন পেয়ে যাব নেট প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ আমি যখন বর্তমান মূল্যকে যোগ করব, যোগ করার পর আমি সেখান থেকে বাদ দিব আমি বর্তমানে কত টাকা বিনিয়োগ করতেছি, আমি তখনই পেয়ে যাব এনপিভি, অর্থাৎ টোটাল পিভি মাইনাস এনসিও। আমি দেখিয়েছি পূর্বেই এই যে পিভি বের করার নিয়ম। ধরো প্রশ্নপত্রে 5টি বছরের আয় দেয়া আছে, আমি সেই প্রতিটি বছরের জন্য ভিন্ন ভিন্ন ডিএফ বা ডিসকাউন্ট ফ্যাক্টর বের করব পিভি, তারপরে আমি সবগুলি পিভি কে যোগ করে বের করব টোটাল পিভি। আমি সেখান থেকে বাদ দিব আমি বর্তমানে কত টাকা বিনিয়োগ করতেছি, এনসিও, নেট ক্যাশ আউটলে। আমি তখন পেয়ে যাব এনপিভি বা নেট প্রেজেন্ট ভ্যালু। তো এবারে হচ্ছে আমার মুনাফার সূচক বা প্রফিটেবিলিটি ইন্ডেক্স। তো এর সূত্র কিন্তু একই রকম, এখানে একটি পার্সেন্টেজ বের হবে, সুতরাং আমি টোটাল পিভি কে ভাগ দিব এনসিও দ্বারা। এখানে আমি বিয়োগ করেছিলাম, এখানে ভাগ দিব আর গুণ দিব 100, যেহেতু পার্সেন্টেজ বের হয়ে যাবে প্রফিটেবিলিটি ইন্ডেক্স বা পিআই। এবারে হচ্ছে এনপিআই, নেট প্রফিটেবিলিটি ইন্ডেক্স, অর্থাৎ নেট পিআই বা নেট প্রফিটেবিলিটি ইন্ডেক্স। দেখো বন্ধুরা এইখানে একটি বিষয় আছে, এই যে এনপিভি যেহেতু বলা আছে নেট, তুমি এই এনপিভি কে ভাগ দিবা এনসিও দ্বারা আর গুণ দিবা 100। যখন তুমি এই যে এনপিভি এটিকে ভাগ দিবা এনসিও দ্বারা বা নেট ক্যাশ আউটলে, অর্থাৎ তুমি বর্তমানে কত টাকা বিনিয়োগ করতেছো, ভাগ দেবার পরে তুমি গুণ দিবা 100, তুমি তখনই পেয়ে যাবা নেট প্রফিটেবিলিটি ইন্ডেক্স। এবার হচ্ছে আমার মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আইআরআর, ইন্টারনাল রেট অফ রিটার্ন, অর্থাৎ অভ্যন্তরীণ উপার্জনের হার। দেখো বন্ধুরা এই ক্ষেত্রে একটি বিষয় আছে, যেহেতু আমরা প্রকল্পটি করতেছি বর্তমানে আর এই আয়গুলি হবে ভবিষ্যতে, তো যেহেতু ভবিষ্যৎ অনিশ্চিত তাই কেউ বলতে পারে না যে এখান থেকে আগামীতে আয় হবে না ক্ষতি হবে বা ব্যয় হবে। তো এই জন্য একটি প্রতিষ্ঠান প্রথমেই দুইটি রেট বা দুইটি ব্যয়ের হার ধার্য করে, যার একটি ব্যয়ের ফলে তার লাভ হয়,
অর্থাৎ তার চলে আসে পজিটিভ এনপিভি, আরেকটি ব্যয়ের ফলে তার চলে আসে নেগেটিভ এনপিভি। এরপরে সে একটি সমন্বয় করে, এটিকে বলা হয় অভ্যন্তরীণ উপার্জনের হার বা ইন্টারনাল রেট অফ রিটার্ন। এর সূত্র হচ্ছে এ প্লাস সি ভাগ সি মাইনাস ডি ইন্টু বি মাইনাস এ। এই যে বি আর এ, এই দুটি হচ্ছে রেট দুইটি, একটি হচ্ছে বেশি খরচের রেট আর একটি হচ্ছে কম খরচের রেট। আর এই যে সি আর ডি, একটি হচ্ছে পজিটিভ এনপিভি আর একটি হচ্ছে নেগেটিভ এনপিভি। আমি এই সম্পর্কে অঙ্কের সমাধানের সময় বিস্তারিত দেখিয়ে দেব। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে এই অধ্যায়ের মৌলিক বিষয়গুলি। আমি এটি বিশ্বাস করি যে এই সূত্রগুলির বাইরে আর কোনো প্রকার টেকনিক্স বা সূত্র তোমার জানার তেমন একটা আবশ্যকতা নেই, কারণ ম্যাক্সিমাম টাইম বোর্ড পরীক্ষায় এই সূত্র হতেই কিন্তু প্রশ্ন করা হয়। তো দেখো বন্ধুরা, এরপর আমাদের চলে আসবে ক্লাস নং 2, 3, 4, 5, যেখানে ক্লাস নং 2 তে আমি দেখাবো এই যে পিবিপি, যা মোস্ট ইম্পর্টেন্ট টেকনিক্স। তো এর যাবতীয় সকল বিষয়গুলি। তারপরে চলে আসবে ক্লাস নং 3, যেখানে আমি দেখাবো এই যে পিবিপি, পিবিআর, এআরআর, আরওআই এর যাবতীয় বিষয়গুলি। তারপরে চলে আসবে ক্লাস নং 4, যেখানে আমি দেখাবো এনপিভি, পিআই, এনপিআই এবং আইআরআর। এবং লাস্ট ক্লাস, ক্লাস নং 5, যেখানে আমি তোমাকে দেখাবো যে যখন তোমার সামনে দুইটি প্রকল্প থাকবে, তো তুমি কোন প্রকল্পটিকে বেছে নিবা, এর জন্য তোমায় কোন টেকনিক্স ফলো করতে হবে। আমি এই বিষয়ে একটি বোর্ড কোশ্চেনের আলোকে সমাধান করে দেখাবো ক্লাস নং 5-এ। তো দেখো বন্ধুরা, নেক্সট ক্লাসগুলি দেখলে আমি আশা করি তোমরা এই অধ্যায় সম্পর্কে সকল বিষয় বুঝতে পারবা। দেখো বন্ধুরা, এছাড়াও কিন্তু এই যে প্রতিটি টেকনিক্স, এই যে কৌশলগুলি, এর মাধ্যমে কিন্তু একটি প্রতিষ্ঠান সিদ্ধান্ত গ্রহণ করে যে সে কোন প্রকল্পটি বেছে নিবে বা কোন প্রজেক্টে টাকা বিনিয়োগ করবে ভবিষ্যতের জন্য। তো এই সম্বন্ধনীয় আমি অঙ্ক দেখাবো ক্লাস নং 5-এ। তো দেখো বন্ধুরা, নেক্সট ক্লাসগুলি দেখার জন্য অবশ্যই আমাদের সঙ্গেই থাকবা। আর আমাদের সঙ্গে অবশ্যই তুমি যুক্ত হতে পারো ফেসবুকে। আমাদের ফেসবুকের লাইক পেজ ডিএমএস টিচিং এবং আমাদের ফেসবুকের পাবলিক গ্রুপ ডিএমএস টিচিং বিবিএ অ্যান্ড এমবিএ অল ইয়ার। আমাদের সকল প্রকার আপডেট ভিডিও ক্লাস পেতে হলে অবশ্যই আমাদের পেজটিকে লাইক করে দিবা আর আমাদের গ্রুপে জয়েন হয়ে তোমার যাবতীয় সমস্যার কথা আমাদের সঙ্গে শেয়ার করতে পারো। আমরা তোমাকে সর্বোচ্চ সাহায্য করার ট্রাই করব। তো দেখো বন্ধুরা, নেক্সট ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে গুড বাই।